বাংলাদেশের রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত নাটক মঞ্চস্থ হচ্ছে। এই নাটকের কেন্দ্রে রয়েছে চরমোনাই পীর পরিবারের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, এমন কিছু বক্তব্য দিচ্ছে, যা দেখে মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়ছে, কিংবা হয়তো এটা একটা বড় ধরনের কূটনৈতিক চাল, যেখানে তারা জামায়াতকে চাপে ফেলে আরও বেশি সুবিধা আদায় করতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, এই খেলায় তারা শেষ পর্যন্ত জিতবে নাকি হারবে? গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে তা হলো জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একাদশ দলীয় জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন। এই টানাপোড়েনের মূল কারণ হলো আসন বণ্টন নিয়ে মতবিরোধ। আর এই মতবিরোধের সামনের সারিতে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা চরমোনাই নামেই বেশি পরিচিত। প্রথম আলোর একটি রিপোর্টে বলা হয়েছে যে জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন। এই খবরটি রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর কারণ, চরমোনাই জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো রাজনৈতিক সমীকরণে যেতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কোথায় যাবে, কার সঙ্গে যাবে, আর সেই নতুন জোট কি আদৌ কোনো রাজনৈতিক ফলাফল এনে দিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে গণতান্ত্রিক রাজনীতির মৌলিক সমীকরণ। সারা পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সাধারণ প্যাটার্ন দেখা যায়, আর তা হলো দ্বিদলীয় বা দুই বলয়ের মধ্যে প্রতিযোগিতা। আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, সেখানে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু মূল লড়াই হয় ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে। তৃতীয় কোনো দলের কথা সেখানে কেউই জানে না। গ্রিন পার্টি আছে, লিবারেটিয়ান পার্টি আছে, কিন্তু তারা কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতার ধারে কাছেও আসতে পারে না। ভারতের দিকে তাকান, সেখানে শত শত রাজনৈতিক দল আছে, প্রতিটি রাজ্যে আলাদা আলাদা আঞ্চলিক দল আছে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় রাজনীতিতে মূল লড়াই হয় কংগ্রেস আর বিজেপির মধ্যে। বাকি সব দল এই দুই বলয়ের কোনো একটিতে যোগ দেয়। তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা বারবার হয়েছে, কিন্তু কখনো সফল হয়নি। ইংল্যান্ডে যান, সেখানে কনজারভেটিভ আর লেবার পার্টির মধ্যে লড়াই। লিবারেল ডেমোক্র্যাট আছে, গ্রিন পার্টি আছে, তারা কখনোই সরকার গঠন করতে পারে না। ফ্রান্সে, জার্মানিতে, ইতালিতে যেখানেই যান একই চিত্র। দুটি প্রধান বলয়ের মধ্যে প্রতিযোগিতা, বাকি সব দল এই দুই বলয়ের সাথে যুক্ত হয়ে থাকে। পাকিস্তানের কথাই ধরুন, সেখানে ঘুরে ফিরে 2 থেকে 3টি প্রধান দলের মধ্যে লড়াই। হয় মুসলিম লীগ বনাম পিপলস পার্টি, নয়তো মুসলিম লীগ বনাম তেহরিকে ইনসাফ। তৃতীয় কোনো শক্তি সেখানে মাথা তুলে দাঁড়াতেই পারে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাটা কি আসলে? এখানে মূল লড়াই হচ্ছে জামাত বলয় বনাম বিএনপি বলয়। আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। তাই বর্তমানে এই দুই বলয়ই প্রধান প্রতিযোগী। এই দুই বলয়ের বাইরে তৃতীয় কোনো শক্তির অস্তিত্ব নেই, থাকার সুযোগও নেই। এই বাস্তবতায় চরমোনাই যদি জামায়াত জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো জোট গঠন করে, তাহলে সে জোট কার পক্ষে কাজ করবে? হয় জামায়াতের পক্ষে, নয়তো বিএনপির পক্ষে। তৃতীয় কোনো অপশন নেই। আর যদি জামায়াত জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো জোট তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই জোট বিএনপির অনুকূলে কাজ করবে, কারণ জামায়াতের বিরোধী হলে বিএনপির পক্ষে যেতে হবে। এটাই রাজনীতির গণিত। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে, বিএনপিকে চরমোনাইকে নিতে চাইবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কিছু বিষয় বিবেচনা করতে হবে। প্রথমত, বিএনপি ইতোমধ্যেই জামায়াতে উলামায়ে ইসলামের সঙ্গে জোটবদ্ধ। তাদের ইসলামপন্থী মিত্র হিসেবে জমিয়ত রয়েছে। এখন চরমোনাইকে নিলে জমিয়তের সঙ্গে সমস্যা হতে পারে, কারণ চরমোনাই আর জমিয়ত একই ধারার রাজনীতি করে এবং তাদের মধ্যে ভোট ব্যাংকের প্রতিযোগিতা রয়েছে। দ্বিতীয়ত, বিএনপি এমনিতেই তাদের জোট সঙ্গীদের খুব কম আসন দেয়। এনসিপিকে 2-3টের বেশি আসন দিতে রাজি হয়নি। সেখানে চরমোনাইকে কতগুলো আসন দেবে? 2টা, 3টা? এত কম আসনের জন্য চরমোনাই কি জামায়াত জোট ছেড়ে বিএনপিতে যাবে? তৃতীয়ত, বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশ চরমোনাইয়ের রাজনৈতিক ধারাকে অপছন্দ করে। জামায়াতের মতো উদার ইসলামপন্থী দলও চরমোনাইকে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। সেখানে বিএনপির পক্ষে এটা আরও কঠিন হবে। বিএনপির অভ্যন্তরে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, সেখানে চরমোনাইয়ের মতো কড়া ইসলামপন্থী দলের সঙ্গে সহাবস্থান করা সহজ কিছু হবে না। চতুর্থত, বিএনপি এখন নিজেই সংকটে রয়েছে। তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। এই অবস্থায় তারা নতুন কোনো সমস্যা নিতে চাইবে না। চরমোনাইকে জোটে নিলে যে ধরনের জটিলতা তৈরি হবে, সেটা বিএনপির জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এইসব বিষয় বিবেচনা করলে বোঝা যায়, বিএনপির সঙ্গে চরমোনাইয়ের জোট বা সমঝোতার সম্ভাবনা প্রায় শূন্য। সরাসরি জোট তো দূরের কথা, গোপন সমঝোতার সুযোগও নেই বললেই চলে। তাহলে চরমোনাই কেন এই ধরনের বক্তব্য দিচ্ছে? কেন তারা নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে? কেন তারা বলছে যে 12 তারিখের আগে অনেক কিছু ঘটবে? এই প্রশ্নের উত্তর হলো, এটা একটা কূটনৈতিক চাল, এটা নেগোসিয়েশনের কৌশল। চরমোনাই জামায়াতকে ভয় দেখাতে চাইছে। তারা বলতে চাইছে যে, তোমরা আমাদের দাবি না মানলে আমরা বিকল্প পথে যেতে পারি, আমরা বিএনপির সঙ্গে কথা বলতে পারি, আমরা নতুন জোট করতে পারি, তোমরা আমাদের ছাড়া একা হয়ে যাবে।
কিন্তু সমস্যা হলো এই ভয় দেখানোর কৌশল কাজ করছে না। জামায়াত জানে যে চরমোনাইয়ের বিকল্প নেই। তারা জানে যে চরমোনাই শেষ পর্যন্ত জোটে থাকতে বাধ্য, কারণ জোটের বাইরে গেলে তাদের রাজনৈতিক অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এখানে একটু গভীরে যাওয়া যাক। চরমোনাই কি আসলে নতুন কোনো জোট গঠন করতে পারবে? কাকে নিয়ে করবে এই জোট? বলা হচ্ছে মামুনুল হকের দলকে নিয়ে তারা জোট করতে পারে, কিন্তু এটা কি বাস্তবসম্মত? মামুনুল হক এবং তার অনুসারীরা এখন জামায়াত জোটের সঙ্গে রয়েছে। চরমোনাই যদি বেরিয়ে যায় তাহলে জামায়াত মামুনুল হকদের আরো বেশি গুরুত্ব দেবে। চরমোনাই যে 40-45টি আসন দাবি করছে তার একটা বড় অংশ মামুনুল হকদের দেওয়া যেতে পারে। তাহলে মামুনুল হকরা কেন চরমোনাইয়ের সঙ্গে যাবে? তারা তো জামায়াত জোটে থাকলে আরো বেশি লাভবান হবে। এছাড়া আরো অনেক ছোট ছোট ইসলামী দল রয়েছে যারা জামায়াত জোটে যুক্ত হতে চায়। চরমোনাই বেরিয়ে গেলে সেই শূন্যস্থান তারা পূরণ করবে। এমন অনেক দল আছে যারা 3টি বা 5টি আসন পেলেও খুব খুশি হবে। জামায়াতের কাছে বিকল্পের অভাব নেই। তাহলে চরমোনাই একা কি করবে? শুধু মামুনুল হকের দল ছাড়া কি কাকে নিয়ে জোট করা সম্ভব? আর মামুনুল হকরাও যদি না আসে তাহলে চরমোনাই সম্পূর্ণ একা হয়ে যাবে, কোনো সঙ্গী থাকবে না, বন্ধুহীন এতিম মিসকিন অবস্থায় পড়বে তারা। এই বাস্তবতা চরমোনাইয়ের নেতারা বোঝেন না এমন না, তারা খুব ভালো করেই জানেন যে জোটের বাইরে তাদের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তারা এই ভয় দেখিয়ে আরও কিছু আসন আদায় করতে চাইছেন। তারা চাইছেন জামায়াত তাদের দাবি মেনে নিক, তারা চাইছেন আরও বেশি সম্মান, আরও বেশি ইম্পর্টেন্স। কিন্তু এই কৌশল যে ব্যাকফায়ার হতে পারে সেটা তারা হয়তো ভাবছেন না। জামায়াত যদি মনে করে যে চরমোনাই বারবার একই কথা বলছে, বারবার একই হুমকি দিচ্ছে, তাহলে এক পর্যায়ে জামায়াতও বিরক্ত হতে পারে। জামায়াত বলতে পারে, যাও তোমরা যেখানে যেতে চাও যাও, আমরা অন্যদের নিয়ে কাজ করব। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। চরমোনাই বলছে যে তারা ইসলামের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায়। তারা বলছে যে ইসলামের বক্স এক রাখতে হবে। কিন্তু এই কথার বাস্তব ভিত্তি কতটুকু? একাদশীয় দলীয় জোটের দিকে তাকান, সেখানে শুধু ইসলামপন্থী দল নেই, এলডিপি আছে, এনসিপি আছে। এই দলগুলো সরাসরি ধর্মভিত্তিক এক একটা দল। তাহলে এই জোটকে আপনি কিভাবে ইসলামের কক্স বলবেন? চরমোনাই কি এলডিপি বা এনসিপিকে জোট থেকে বের করে দিতে বলছে? না, তারা সেটা বলছে না। তারা শুধু বলছে যে আমাদের না জানিয়ে এনসিপির সঙ্গে সমঝোতা করা হয়েছে, কিন্তু এনসিপির সঙ্গে জোট করা যাবে না এ কথা তারা বলছে না। আবার চরমোনাই নিজেও বলে থাকে যে বৃহত্তর স্বার্থে ডান বাম যে কারোর সঙ্গে ঐক্য হতে পারে। তাহলে ইসলামের বক্স এক রাখার কথা কতটুকু সঙ্গতিপূর্ণ? এটা আসলে একটা আবেগপ্রবণ স্লোগান যার ব্যবহারিক ভিত্তি দুর্বল। তবে এটা সত্য যে ইসলামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ থাকা দরকার। মুসলমানদের ভোট ইসলামপন্থীদেরই পাওয়া উচিত, কিন্তু সেই ঐক্য রাখতে হলে কিছু ছাড় দিতে হয়, কিছু সমঝোতা করতে হয়। সব দাবি একসঙ্গে মেনে নেওয়া সম্ভব হয় না। চরমোনাই যদি এটা না বোঝে তাহলে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেষ পর্যন্ত কি হবে? চরমোনাই কি সত্যি জোট ছাড়বে, নাকি এটা শুধু দর কষাকষি? আমরা মূল্য হলো শেষ পর্যন্ত চরমোনাই জামায়াত জোটেই থাকবে। তারা হয়তো আরও কিছুদিনই নাটক করবে, হয়তো আরও কিছু বড় বড় কথা বলবে, হয়তো বিএনপির সঙ্গে মিটিংয়ের গুজবটাও তারা ছড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা জোটে ফিরে আসবে, কারণ তাদের সত্যি আর কোনো বিকল্প নেই। সত্যি বলতে জোটের বাইরে তাদের আসলে কোনো অস্তিত্বও নেই।